চমৎকার চমৎকার চমৎকার। আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি। এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। চমৎকার আইডিয়া উনি দিয়েছেন। বাংলাদেশের টাইগারের দিকে আর তাকানো যাবে না। 6 বলে 6 ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6টা বলে 6টা ছক্কা মেরে দিয়েছে। উনি যে কত বড় বাপ একটা মানুষ, আপনার বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেন নাই। আমার মনে হয় যে এই ইন্টারিম মানে গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছু বিদেশ সফর করেছেন। তবে এইটা 7 মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, সারা বাংলাদেশের মোটামুটি 1/3 মানুষের অন্তর থেকে এমনিতেই দোয়া পাবেন, হাত তুলতে হবে না। দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। এর তাৎপর্য রয়েছে, রহস্য রয়েছে। দর্শক, একটি খবর হচ্ছে ডক্টর ইউনূস আজকে ফিরে আসবেন। তো তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে। তারা চট্টগ্রাম থেকে কুনমিংয়ে ফ্লাইট চালু করবে, বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন, তারা এখন সেই সুবিধাটা করে দিচ্ছে কুনমিংয়ে বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যাতে তারা এই ফজলুর রহমান কোন দেশে হঠাৎ করে তাবলীগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন। আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে। তার পা দুটো বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। চমৎকার চমৎকার চমৎকার। আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল ট্রানজিশনাল সরকার গঠন করা। অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকার হবে, আর ট্রানজিশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে। এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং ইউনূস স্যারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে। সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন আমরা ট্রানজিশনাল সরকার তৈরি করব। বিএনপি, জামাত, হেফাজত, চরমুনাই এবং বিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল 24-এর অভ্যুত্থানে ছিল, ছাত্র সমাজ ছিল, তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের নাম উনি নিয়ে সেখানে আলোচনা করেছেন। জামাতের কে কে থাকবে, বিএনপি থেকে আরো কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যতটুকু অ্যাবিলিটি আছে দেশের রাজনীতিকে, যারা যতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন, সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার তৈরি হবে। যেই সরকারটির মেয়াদকাল হবে, হাসিনা যদি থাকতেন তাহলে 29 সাল পর্যন্ত হাসিনা থাকতেন, সেই 29 সাল পর্যন্ত এই ট্রানজিশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে। এখানে যুক্তিটা এত চমৎকার, উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই। যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা, ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপিকে বাদ দিবে, আর যদি ভারতকে বিএনপি বাদ দেয় বিএনপিকে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না। সেই যুক্তিক কথাগুলা থেকে আমি যেতটুকু বুঝলাম আপনাদের সামনে তা তুলে ধরছি। তা হলো হচ্ছে ভারতের সাথে যতগুলা চুক্তি আছে ওই চুক্তিগুলা বাতিল করতে হবে, আর চুক্তি যদি বাতিল না করেন তাহলে তো আপনি গোলামের ঘরের গোলাম থেকেই যাবেন। কারণ ভারতের প্রত্যেকটা চুক্তির ভিতরে আছে আপনি গোলাম, আপনার ছেলে গোলাম, আপনার নাতি গোলাম, আমরা হব গোলামের ঘরের গোলাম। তো গোলামের ঘরের গোলাম থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসবে, আর বের হয়ে আসার জন্য যদি এই মুহূর্তে ডিপেন্ড করে বিএনপি, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে,
তারা পেরে উঠতে পারবে না ভারতের সাথে। ভারত তখন এই সরকারটাকে স্টেবল থাকতে দিবে না। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সামনে থাকে, উনাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকারের প্রধান উপদেষ্টা করা হয়, আর এটার ডেপুটি উপদেষ্টা মানে সেকেন্ড ইন কমান্ডার যদি তারেক রহমানকে করা হয়, এরপরে বিএনপি, জামাত সহ অন্যান্য দলের প্রতিনিধিরা মানে 24-এর আন্দোলনের কে সমর্থনকারী, 24-এর আন্দোলনে যারা একসাথে মাঠে কাজ করছিলেন, সবাই মিলে যদি একটা সরকার হয়, একটা সরকারে 50 জনও হতে পারে, 60 জনেরও একটা পরিষদ হতে পারে। সেই পরিষদটা যদি হয়, আর এই পরিষদটা আগামী যদি 4 বছর 3.5 বছর যদি চলে, তাহলে এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে যত রিফর্ম করা দরকার আছে ভারতের সাথে, সব রিফর্ম উনি শেষ করে ফেলবে। এতে করে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক, তাদেরকে আর ভারতের সাথে ওই শক্ত মোকাবেলা করা লাগবে না। প্রিয় দর্শক, চমৎকার আইডিয়া উনি দিয়েছেন এবং এইটা বলেছেন যে তারেক রহমান একজন দলীয় প্রধান হিসাবে আমরা চিনি, কোনো সময় উনি সরকার প্রধান হন নাই। হঠাৎ করে সরকার প্রধান হয়ে হয়তো বিএনপির জনবল বেশি, সমর্থক বেশি, কর্মী বেশি, ভোটার বেশি, তারা ভোট পেয়ে সরকার গঠন করবে, কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতা তারেক রহমান সহ মধ্য বয়সের বিএনপি নেতাদের নাই। এখন যারা বৃদ্ধ বয়সের অনেকে মারা গিয়েছেন, আর যারা বৃদ্ধ আছেন তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো বয়সও তাদের নাই। তাহলে তারেক রহমানের বয়স বা তারেক রহমানের চাইতে কম বয়সের যারা বিএনপি আছে, তারুণ্য যাদের ভিতরে আছে, তাদেরকে নিয়ে যদি তারেক রহমান রাষ্ট্র ভালো চালাতে হলে তারেক রহমান সাহেবকে তো রাষ্ট্র চালানো শিখতে হবে। শিখার জন্য শিক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রাখলে উনি যদি আমাদের সেকেন্ড ইন কমান্ডার, ডেপুটি মানে উপদেষ্টা থাকেন, সেকেন্ড থাকেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সম্পর্কগুলা উনি আস্তে আস্তে শিখে ফেলবেন এবং ডক্টর মোহাম্মদের ইউনূসের খাতিরে উনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে উনি আন্তর্জাতিক লবিংগুলা কিভাবে করতে হয় তা ওনার শিখা হয়ে যাবে এই সময়টার ভিতরে। প্রিয় দর্শক, আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে আমি শুরুতে শুধু সেলুট দেই নাই, ওনার যোগ্যতাকে আমি সেলুট দিলাম। পাশাপাশি বিএনপির তারেক রহমানের ভবিষ্যতের জন্য উনি যে পরামর্শ দিয়েছে, আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম। ডক্টর ইউনূস আজকে ফিরে আসবেন, এখনো তিনি বাংলাদেশের পথে আছেন, কিন্তু তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে। তারা চট্টগ্রাম থেকে কুনমিংয়ে ফ্লাইট চালু করবে, বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন। ভারতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের যেসব রোগী সেখানে যেতেন, এখন যেহেতু ভারত ভিসা নিয়ে নানা রকম গড়িমসি করছে এবং সহজেই ভিসা দিচ্ছে না, তারা এখন সেই সুবিধাটা করে দিচ্ছে কুনমিংয়ে বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যাতে বাংলাদেশিরা সেখানে যাওয়ার সাথে সাথে কম খরচে উন্নত চিকিৎসা পায়। অর্থাৎ ভারতের উপর যে নির্ভরশীলতা বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের বা রোগীদের, সেটা এখন কমানোর এই আয়োজন করছে চীন। দর্শক, বুঝতেই পারছেন যে বাংলাদেশ যেখানে যেখানে ঠেকে আছে ভারতের কাছে, চীন এখন চেষ্টা করছে সেই জায়গাটা পূরণ করার জন্য। এটা একটা অসাধারণ ঘোষণা। আজকেই ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরে আসবেন, কিন্তু তার আগেই চীন এই ঘোষণা দিয়েছে। খবরে বলা হচ্ছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং এর হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের সহায়তা করতে বন্দর নগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে চট্টগ্রাম কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমবে। অর্থাৎ চট্টগ্রাম থেকে চীনের যে কুনমিং, এর দূরত্বটা অনেক কম। কয় ঘন্টা কম আমি ঠিক এখন জানি না, নিশ্চয়ই জানতে পারবেন। অনেক কম, মানে ভৌগোলিক যে দূরত্ব, সেই দূরত্বটা তুলনামূলকভাবে অনেক কম। এখানে বলা হচ্ছে যে এই ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমে আসবে, ফলে আরো বেশি সংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও চীনে বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে 4টি হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে। তবে বিমান টিকিটের উচ্চ দাম চীনের এই শহরে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে। তবে চট্টগ্রাম কুনমিং ফ্লাইট চালু হলে ভ্রমণ খরচ এবং সময় অনেক কমে আসবে। এতে আরো বেশি সংখ্যক বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবা সুবিধা পেতে পারে বলেও জানায়। আরো স্বাস্থ্য সুবিধা পেতে পারে বলে জানা গেছে। চিকিৎসা খরচ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ে হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। একজন চীনা নাগরিকের সমান ফি দিয়েই তারা একজন বাংলাদেশি রোগী দেখবে। দেখেন, ভারতে কিন্তু ভারতীয় সিটিজেনদের যেই চিকিৎসা খরচ আর বাংলাদেশি তারা বিদেশি কোটার মধ্যে চলে যায় এবং তাদের ফি বেশি রাখা হয়। এখানে চীনা নাগরিকদেরকে যেই স্বল্প মূল্যে চিকিৎসা খরচ
বাংলাদেশিদেরকেও ঠিক একই খরচে তারা চিকিৎসা দেবে। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমান ভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো স্বাস্থ্য সেবা কেন্দ্র উন্মুক্ত করবে। জানা গেছে এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিং এ পাঠানো হবে সরেজমিনে চিকিৎসা সুবিধাগুলো দেখে আসার জন্য। গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশের চিকিৎসার জন্য কুনমিং এ যান। তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভর্তি প্রশংসা করেন, তবে অনেকেই যাতায়াত ব্যয় নিয়ে অভিযোগ তুলেছেন। এখন এই যাতায়াত ব্যয়টা কমানো হলে চীনের হাসপাতালের চিকিৎসা নিঃসন্দেহে ভারতের চেয়ে অনেক উন্নত হবে এবং তারা বাংলাদেশি নাগরিকদের জন্য যেহেতু ডেডিকেটেড করতেছে, ফলে বাংলাদেশি কনসালটেন্ট, বাংলাদেশি যারা ইন্টারপ্রিটেটর যাতে ভাষা অনুবাদ করে দিতে পারে, ফলে এটা একটা বিরাট সুযোগ। এবং এই প্রক্রিয়াটা যদি চালু হয় এবং স্থায়ী হয় এবং উন্নত চিকিৎসার ব্যাপারগুলো যদি আস্তে আস্তে মানে স্পষ্ট হয়, তাহলে কিন্তু ভারতের খবর আছে। বাংলাদেশের রোগীরা তখন ভারতের বদলে চীনে চিকিৎসা নিতে যাবে। এটা একটা অন্য ধরনের একটা নতুন পথ উন্মোচিত হচ্ছে, যেখানে ভারতের হাসপাতালগুলো কলকাতা হাহাকার অবস্থা, মানে বন্ধ হওয়ার উপক্রম। এবার ঈদে তাদের ব্যবসা বাণিজ্য নেই, নিউ মার্কেট গুলো খাকা পড়ে আছে, তারপরে হাসপাতাল ক্লিনিক গুলো একেবারে দুরবস্থা। তারা চায়, কিন্তু ভারত সরকার চায় না। তারা সেই ভিসা রেস্ট্রিকশনটা এখনো অব্যাহত রেখেছে। তো চীন কি বসে থাকবে? চীন তো এই সুযোগগুলো নেবে। এবং বাংলাদেশিরা যদি একবার অভ্যস্ত হয়ে যায় এবং জানতে পারে যে কম খরচে চীনে আরো উন্নত চিকিৎসা করা যায়, তাহলে তখন ভারত চাইলেও আর রোগীদেরকে ভারতমুখী করতে পারবে না। তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন? আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে। তার পা দুটো বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। আপনি আলোচনা করলে 2013 সালের সেই বিভৎস শাহবাগের গল্প করেন, আপনি আলোচনা করলে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতনের কথা বলেন। আপনার যদি এত শেখ প্রীতি থাকে, এত আওয়ামী প্রীতি থাকে, এত শেখ হাসিনা প্রীতি থাকে, তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন। আর আসলে তো আপনি তাদেরই, সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন। জঙ্গির বিশ্ব ইস্তেমার মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব। এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন। ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের 5ই আগস্ট সংগঠিত হয়েছে, তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন। এক এক দিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন। কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের আলেম ওলামা ওয়াজ মাহফিল হেলিকপ্টারে চড়া এটা নাকি ওনার সহ্য হচ্ছে না। বাংলাদেশে এখন গান কোথায়, বাউল কোথায়, সিনেমা কোথায়, কিংবা আপনার কি বলে পালা গান কোথায়, যাত্রা কোথায়, এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন। অথচ বাংলাদেশের কোনো মাহফিল, অথচ বাংলাদেশের কোনো ইসলামপন্থীদের কোনো অ্যাক্টিভিটিস, কোনোটাই এদেশের ইসলামপন্থীরা জোর করে কারো উপরে চাপিয়ে দিচ্ছে না। বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে তাফসির মাহফিল করছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে। এটা একান্তই এদেশের সভ্যতা সংস্কৃতির অংশ হিসেবে মনে করি। কিন্তু আজকে হঠাৎ করে এই ফজলুর রহমান সাহেব কেন এই মাহফিল, ইসলাম এবং ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে লেগে গেলেন? শুধু কি তাই? এই ফজলুর রহমান সাহেব কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধাচরণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশে 10% ভোট এই জামাত ইসলাম, এবং জামাত নয় শুধু হুজুররা কেউ সবাই মিলে দেখাতে পারবে না। অথচ তিনি জানেনই না যে গত 16 বছর বাংলাদেশে ভোট হয়নি, জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতি হয়নি। কিন্তু তিনি হুট করে এই ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকের সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন। শুধু কি তাই? এই ফজলুর রহমান সাহেব ছাত্রদেরকে সমন্বয়ক না ডেকে সমন্বয়ক ডেকে তারপরে ছাত্রদের সাথে তুই তেকাজি সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেই চলেছেন। এক বাক্যে 5ই আগস্টের পরে তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তার একটাই, বাংলাদেশের এখন ঐক্য বিনষ্ট করা এবং বিভাজনের রাজনীতি চালু করা। আপনারা জানেন সবচেয়ে যে কষ্টের কথাটি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আজকের মন্তব্য করতে গিয়ে বলছেন যে 26 মার্চ চলে গেল, 16 ডিসেম্বর চলে গেল, একটা গান শুনলাম না বিজয়ের, সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে, 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কারে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানিয়ে ফেললো ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা। কি বিভৎস মিথ্যাচার!
ইস্তেমার মাঠকে জঙ্গির কারখানার সাথে তারাই তুলনা করতে পারে যারা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে। তারাই বলতে পারে যারা বাংলাদেশের গত 16 বছর পর্যন্ত হাসিনার সেই জঙ্গি নাটককে বিশ্বাস করে। ইস্তেমার মাঠে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে এটাকে একটি ধর্মীয় পুণ্য স্থান মনে করে এখানে গিয়ে ইবাদত বন্দেগী করেন। বছরের একটি সময় ঐক্যের আহ্বান ছড়িয়ে দেয়। এই ইস্তেমার মাঠ জঙ্গির ময়দান কোনোদিন হতে পারে না। এই ইস্তেমার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের বাণী পায়। এই ইস্তেমার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিচালনার পদ্ধতি পরিবর্তন হয়ে যায়। এই ইস্তেমার মাঠ থেকে মানুষ তার জীবনের জন্য একটি সুন্দর দিকপাল গ্রহণ করে তারপরে ইস্তেমার মাঠে অবস্থান গ্রহণ করে এবং এখান থেকেই সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ছিটিয়ে পড়ে। বরং এই ইস্তেমাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল ইস্তেমার মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিয়ে গত কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন কিছু দুর্ঘটনা ঘটেছে। আমি মনে করি এই দুর্ঘটনাটি আওয়ামী লীগের পরিকল্পনায়, পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় হয়েছে। আমার মনে হয় যে এই ইন্টারিম মানে গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছু বিদেশ সফর করেছেন, বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন, কর্মকাণ্ড চালিয়েছেন। তবে এইটা 7 মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, সারা বাংলাদেশের মোটামুটি 1/3 মানুষের অন্তর থেকে এমনি তিনি দোয়া পাবেন। হাত তুলতে হবে না, ভালো কাজের জন্য হাত তুলে দোয়া করতে হয় না। কি এমন কাজ? আসুন, যারা পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা এরকম বড় বড় যে খরস্রোতা নদীগুলো আছে, এই দুই পারে যারা বসবাস করেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে এই নদীগুলো। আমরা সংবাদ দেখি, এদেশে সরকার আসে যায় নদীর বাঁধ নির্মাণের জন্য, নদীকে শাসন করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে বরাদ্দের অর্ধেক এই সিস্টেম খায়া ফেলে, আর যেটা যায় এটাতে কিছুই হয় না। আজকে যার জমিদারি আছে, কালকে সে রাস্তায় ফকির হয়ে যায়। আমরা চাউল ডাল রিলিফে পাঠাই, সরকার দেয়, মানুষ খায়, এদের কথা কেউ ভাবে না। দরকার ছিল পার্মানেন্ট সলিউশন, কিন্তু কোন সরকার এই ভূমিকা রাখে নাই, যেটা ডক্টর ইউনূস জায়গা মতো গিয়া এটা নিয়ে একটা প্ল্যান করেছেন। বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থা আমাদের এগুলো কিন্তু টোটালি এলোমেলো। বাস্তবতা এটাই। পরিচালনার জন্য চীনের কাছ থেকে 50 বছর মেয়াদী একটা মাস্টার প্ল্যান চেয়েছেন। আমি বললাম যে ওনার 7 মাসে সবচেয়ে বড় জনকল্যাণমুখী কাজটা হচ্ছে এটা। লক্ষ লক্ষ লোক, তারা আর ঘর বাড়ি হারা হবে না। পানির অভাব অনেক জায়গায় আছে, ড্রেনেজ সিস্টেম বিকল। আমরা যারা শহরগুলোতে থাকি, যা খাচ্ছি পানিগুলো দূষিত, পরিশোধনে ভেজাল। পানি পর্যাপ্ত আছে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু পানির আমরা ব্যবহার করতে পারতেছি না, সিস্টেমই তো জানি না। এটা হচ্ছে বাস্তবতা। তো এই মুহূর্তে প্রযুক্তিতে পানিকে ব্যবহার করে অনেক কিছু যে রাষ্ট্রটা করছে, সেটা হচ্ছে চীন। আর গতকালকে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সাথে একটা বৈঠক ছিল ডক্টর ইউনূসের। আর সেই সময় তিনি তার কাছে এই দাবিটা করেছেন যে পানি ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা একান্ত প্রয়োজন বাংলাদেশের। ডক্টর ইউনূস বলছেন যে শত শত নদী দ্বারা বেষ্টিত বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থার জন্য তিনি চীনের কাছে পরিকল্পনা চেয়েছেন। এছাড়া বিশেষ সহায়তার জন্য তিস্তা নদী ব্যবস্থা এবং ঢাকার আশপাশের নদীগুলোর যে দূষিত পানি, এগুলাকে পরিষ্কারের কথা উল্লেখ করেছেন। এবং কি তিনি চীনের যে সিস্টেম আছে সেটার প্রশংসা করেছেন, যে চীন জটিল পানি সমস্যাকে তারা আশ্চর্যজনকভাবে পরিবর্তন করেছে। চীনা মন্ত্রীকে তিনি বলছেন, আপনাদের মতো আমারও বাংলাদেশে এই সমস্যা আছে, তাই আপনি যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আমরা খুশি হব। চীন চাইলে সম্ভব, এটা আমি জানি। $2.1 বিলিয়ন, 2100 কোটি টাকা ঋণ, সহযোগিতা, অনুদান, হাওলাত বরাদ নিয়ে ডক্টর ইউনূস ওইখান থেকে আসতেছেন। বাট এইটা সবচেয়ে কল্যাণকর একটা সিদ্ধান্ত আমি মনে করি। চীন আশ্বস্ত করেছে তারা এই ব্যাপারে সহযোগিতা করবে, করা দরকার। পানির অপর নাম জীবন, কিন্তু বাংলাদেশে পানিটা যাদের এলাকায় আছে তারা হয়তো বোঝেন না। কিন্তু আপনি যখন এখন সামারসেবল যেই ডিপ মেশিন গুলো আছে বসাতে যাবেন, দেখবেন পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। পাহাড়ি অঞ্চলে পানি নেই। আবার আমাদের যে ফসলাদির সময় যখন ক্ষেত খামারিতে পানি দরকার হয়, তখন ভারতের উপরে আমরা কিন্তু ডক্টর ইউনূসকে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় চাই। এক একজন এক এক সময় বলছেন। আমি এমন স্ট্যাটাসও, এমন পোস্টও দেখেছি কেউ কেউ তাকে আমৃত্যু ক্ষমতায়, 10 বছর ক্ষমতায়, 5 বছর ক্ষমতায়, নানান কিছু বা তিনি যতদিন ক্ষমতায় থাকতে চান সেই রকম আলাপ শুরু হয়ে গিয়েছিল। খুব বেশি পাত্তা দেওয়ার ব্যাপার ছিল না। কিন্তু সম্প্রতি দুজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ, এর মধ্যে একজন কিছুটা কম, একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ, এটা নিয়ে কথা বলেছেন। কম গুরুত্বপূর্ণ যাকে আমি মনে করি এই মুহূর্তে জনাব সার্জিস আলম, তিনি কথা বলেছেন ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা নিয়ে। এবং আরেকজন জনাব পিনাকি ভট্টাচার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, নানান কারণে তিনি গুরুত্বপূর্ণ। তিনি বহু মানুষের সাথে কানেক্টেড, তিনি বহু মানুষকে কানেক্ট করতে পারেন, ইনফ্লুয়েন্স করতে পারেন। নট অনলি দ্যাট, যেটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, গত বেশ কয়েকদিন থেকে, বেশ কিছুদিন, 1.5-2 মাস হবে সময়টা,
তিনি নিজেই ক্লেম করছেন এই সরকারের অনেক ক্ষেত্রেই তিনি ইনফ্লুয়েন্স করেন এবং ওনার প্রভাবেই অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। ইনফ্যাক্ট এভাবেই উনি ক্লেম করেছেন এবং দুটো ঘটনা পরপর ঘটছে। জনাব পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও আমাদের সামনে আসলো, তার যে আর্গুমেন্ট, তিনি যে প্রপোজাল দিয়েছেন আমরা এভাবে বলবো, সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা যে হতে পারে না তা না, হতে পারে। কিন্তু এর পরপরই সারপ্রাইজিংলি সার্জিস আলম একই সাথে কথা বলেছেন। আমি আগে সার্জিস কি বলেছেন সেটা একটু বলি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। উনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, মানে আমরা একটু যদি এইটুকু আলোচনা করে নেই, নির্বাচিত সরকার মানে হচ্ছে তাকে কোনো একটা দলের পার্ট হয়ে প্রধানমন্ত্রী হতে হবে। তিনি আইদার নির্বাচনে পার্টিসিপেট করবেন, মানে মূল নির্বাচনে, না হলে তিনি না করলেও সে কোনো দল যদি জিতলো তারা তাকে চাইলে প্রধানমন্ত্রী করতে পারে, তবে হ্যাঁ তাকে একটা আসন থেকে জিতে আসতে হবে, সেটা হতে পারে, এটা একটা অপশন হতে পারে। মানে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তাকে হতে হলে দলে যেতে হবে এবং বাংলাদেশে টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই। টেকনোক্র্যাট মন্ত্রী হওয়া যায়, মানে এমপি না হয়েও মন্ত্রী হওয়া যায়, কিন্তু এমপি না হয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না, অন্তত এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে তাতে। তো জনাব সার্জিস তাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। আমরা একটু মাথায় রাখি তাহলে উনি কিভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন। এই মুহূর্তে মাঠে ক্ষমতায় যাওয়ার মতো দল আছে বিএনপি, এখন সার্জিসদের একটা নতুন দল আছে, তারা নতুন দল তৈরি করেছেন এনসিপি। মানে এনসিপি টেকনিক্যালি ধরে নিচ্ছি, ওনার যদি স্বপ্ন থাকে এনসিপি যদি নির্বাচনে জিতে যায়, আমরা ধরে নিলাম এবার বা ইনফ্যাক্ট পরের নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূস কতটা সক্ষম থাকবেন এই প্রশ্ন আছে, কিন্তু এই নির্বাচনে যদি জিতে যায় তাহলে কি ডক্টর ইউনূস তাদের প্রধানমন্ত্রী হবেন সেই সরকারের, সেই দলের হয়ে? তিনি কি তারও ছেড়ে দেয় একটা সিটে নির্বাচন করে জিতে এসে প্রধানমন্ত্রী হবেন? মানে যারা সার্জিস কি এইরকম স্বপ্ন দেখছেন, তিনি যদি দেখে থাকেন, খুব দিবা স্বপ্ন যদি না হয়, এর মধ্যে যদি লিস্ট কিছুটা যুক্তি থেকে থাকে, ইটস অ্যান অ্যালার্মিং সাইন। কারণ আমরা ডক্টর ইউনূস যখন ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন ছাত্রদের দল নিয়ে, তিনি খুব স্পষ্ট বায়াস দেখিয়েছেন। একটা দলকে শুভকামনা জানানো আর বায়াস একই জিনিস না। ওই দিনের পর থেকে আমরা এই প্রশ্ন করছি এবং এই প্রশ্ন করার যৌক্তিক কারণ আছে যে সরকার এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা, তখনও দলটা গঠিত হয়নি, উনি বলছিলেন ছাত্ররা যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে দল গঠন প্রসঙ্গে, না হলে অন্যরা এসে আগের মতো করে সব শুরু করে দেবে। মানে উনি একদম স্পষ্টত এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে সমালোচনা করেছেন, যেভাবে এনসিপির যারা নেতা আছেন তারা আগে যেভাবে করতেন দল গঠনের আগে বা এখন বা অন্য কেউ করছেন, ঠিক একই ঢঙে একই টোনে উনি করেছেন। যাই হোক, কিন্তু আমরা জনাব সার্জিসের এই বক্তব্যটা মাঠে আসাকে কিছুটা হলে রিলেট করতে চাই জনাব পিনাকি ভট্টাচার্যের ভিডিওর সাথে। তিনি দুদিন আগেই একটা ভিডিওতে ওনার প্রস্তাবনাটা ইজ ডিফারেন্ট এবং এই ধরনের আলাপ আমাদের সমাজে আছে খানিকটা। ইনফ্যাক্ট এই ধরনের একটা চেষ্টা হয়েছিল বলেও আমরা জানি যখন প্রথম সরকার গঠিত হয়। জনাব পিনাকি আসলে মূলত একটা জাতীয় সরকার তৈরি করার কথা বলছেন এবং খুব ইন্টারেস্টিংলি, মানে এইগুলো কতগুলো খুব কোইন্সিডেন্স হিসাবে উড়িয়ে দেওয়া মনে হয় না ঠিক হবে। তিনি যা বলেছেন ঠিক একই রকম একটা কথা কয়েক মাস আগে, মানে শেখ হাসিনা পালানোর মাস দুয়েকের মধ্যেই আমরা শুনেছি একজন উপদেষ্টার মুখে। আমরা আগে সেটা একটু স্মরণ করে আসি। তখন জনাব আসিফ নজরুল বলেছিলেন যে নির্বাচন ওনার কাছে মনে হয়েছে বছর দেড়েকের মধ্যে হবে। তো তখন প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলেছেন যেটা জনাব আসিফ নজরুল এবং ওয়াকুরুজ্জামান যা বলেছেন এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য। তারপর তিনি খুব অবিশ্বাস্যভাবে বলছিলেন একটি সরকার পতন হয়েছে, আমি ওনার কোট পড়ছি, সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছে। তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ, সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়ই থেকে যাবে, তাই সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে। মানে শেখ হাসিনা যতদিন থাকার কথা 29 সাল পর্যন্ত উনি তাই মনে করেন আর সেই টেনিওরটা থাকবেন। জনাব পিনাকি ভট্টাচার্য ঠিক একই ধরনের একটা কথা বলেছেন যে শেখ হাসিনার ওই টেনিওরটা থাকতে হবে, তবে তুই নিশ্চিত এই সরকারটা ঠিক এই চেহারায় থাকবে সেটা তিনি বলেননি। 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর একটা জাতীয় সরকার, বিএনপি জামায়াত সহ অপরাপর দলদেরকে নিয়ে একটা জাতীয় সরকারের চেষ্টা হয়েছিল বলে আমরা জানতে পারি। জনাব নাহিদ ইসলাম এটা খোলাসা করেছেন এবং তখন বিএনপি তাতে রাজি হয়নি বলে বলেছেন। এখন জনাব পিনাকি ভট্টাচার্য এই আলাপটা আবার এনেছেন, সেটা হচ্ছে তিনি প্রধান উপদেষ্টার সাথে তার ডেপুটি হিসাবে উপপ্রধান উপদেষ্টা হিসাবে জনাব তারেক রহমানকে ইনক্লুড করতে চেয়েছেন। বিএনপির যেহেতু বড় দল, তাদের লোকজন বেশি, জামায়াত, আদার ইসলামিক পার্টিস এবং বাম সহ যারা স্টেক হোল্ডার্স আছে এবং উপদেষ্টাদের মধ্যে যারা সবচেয়ে ভালো পারফর্মিং তাদেরকে রেখে একটা সরকার করা যেটা এই টেনিওরটা পার হবে। তিনি জনাব তারেক রহমানের কি সুবিধা এবং তিনি জামায়াতের কি সুবিধা, ইসলামিক দলগুলোর কি সুবিধা, দেশের কি সুবিধা সব একত্র করেছেন, করে তিনি ওনার ন্যারেটিভটা দাঁড় করিয়েছেন। এমনকি সেনাবাহিনীর কি সুবিধা, মানে সেনাবাহিনী যেহেতু অনেক চাপে আছে, বিশেষ করে জাতিসংঘের রিপোর্টে তাদেরকে অ্যাকিউজ করার আলাপ আছে, জনাব পিনাকির বক্তব্য অনুযায়ী সেনা প্রধান এই ভয়ে আছেন, তাই এই ভয় থেকে মুক্তি দিতে পারে এটা। এবং আমি দেখলাম তার ওই বক্তব্যে, যদিও ঠিক পরের ভিডিওটাতে তিনি আবার
সেনাপ্রধানের প্রতি বেশ অ্যাটাকিং হয়েছেন, কিন্তু সেই আগের ভিডিওটাতে তিনি সেনাপ্রধানের প্রতি এক ধরনের অলিভ ব্রাঞ্চ দিয়েছেন, শান্তি স্থাপনের চেষ্টা, যে এগুলো সব কিছু যদি ঠিকঠাক হয়, ইভেন তিনি জনগণের সাথে সেনাবাহিনীর বা সেনাপ্রধানের যে দূরত্ব তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে, তার ভাষায় তিনি যেটা মনে করেন সেটা তিনি দূর করারও চেষ্টা করার প্রস্তাব দিয়েছেন। মানে অনেক আলোচনা আছে, আমি আসলে আলোচনাগুলো করে আমি গ্রস্তে, আমি এটা হয়তো রিপিট করাও ঠিক হয়নি। আপনারা যারা আমার ভিডিও শুনছেন নিশ্চিতভাবে প্রায় সবাই মিস্টার পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওটা শুনেছেন। কিন্তু দেখি আমরা যে ন্যারেটিভটা এবার ফর্মালি মাঠে আনা হলো, ডক্টর ইউনূস ডিসেম্বর বা আগামী জুনের মধ্যে নির্বাচন না দেওয়া উচিত। এটা আমি বিশেষ করে জনাব পিনাকি ভট্টাচার্য তার মতো এত খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের এই আলাপটা আনাকে ছোট করে দেখছিলাম। এবং শুরুতে যে কথাটা বলেছিলাম এই প্রশ্নটাও আমি একটু করে রাখতে চাই। যখন এই আলাপটা হয়, যখন আমি জানি না আমার এই ভিডিও জনাব পিনাকি দেখবেন কিনা, উনি হয়তো ক্ল্যারিফাইও করতে পারেন, কিন্তু উনি যদি যাই বলুন না কেন, আমি ওনার এখনকার বক্তব্য যতগুলোই শুনবো, আমার কাছে কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারের, মানে পুরো সরকার যদি না হয়, সরকারের অন্তত একটা অংশের চিন্তার বহিঃপ্রকাশ তার বক্তব্যে থাকে বলে আমি ধরে নেব। আবারও বলছি, এর জন্য কিন্তু আমি আমাকে ব্লেম করি না, এটা আমার কোনো রকম কোনো ইন্টারপ্রিটেশনেরও দরকার নেই। তিনি সরাসরি ক্লেম করেছেন, বিভিন্ন সময় উপদেষ্টা নেওয়া হচ্ছে, কাকে নেওয়া হচ্ছে না, কি হবে না হবে, কেউকে নেওয়া হলে তিনি সেটা ক্ষেত্রে বলছেন। নট অনলি দ্যাট, জনাব আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে, তার দুদিন আগে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি, জনাব পিনাকি সেটাকে নিয়ে, সেনাপ্রধানকে তিনি কিছু একটা দিতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, তাকে চাপে ফেলতে যাচ্ছেন, তার ইঙ্গিত ছিল, এবং জনাব আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন। সো আইদা তিনি জেনেছেন, উনি আগে জেনেছেন যেহেতু উনি নিজেটাকে প্রেজেন্ট করেছেন, অথবা তার ইনস্ট্রাকশনই কাজটা হয়েছে। তো ফলে আমি যে কথাটা বলছি, আমি জনাব পিনাকি ভট্টাচার্যকে এখানে আমরা একটু স্মরণ করে রাখবো। জনাব আসিফ যে ভিডিওটা করেছেন, তিনি একবার বিদেশে গিয়েছিলেন, তিনি জনাব পিনাকি ভট্টাচার্যের সাথে দেখাও করতে গিয়েছিলেন, যেটা জনাব পিনাকি শেয়ার করেছেন। হতেই পারে, মানে আমাদের এই যে ওভারঅল শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট, সেখানে তিনি জনাব পিনাকির কথা বলছি, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে, আনডাউটেডলি। কিন্তু যে কথাটা বলছিলাম, সো তাদের সাথে সেই যোগাযোগের জায়গাটা আছে, হয়তো অন্য কারোর সাথেও আছে, কিন্তু এটাও তিনি নিজে সরাসরি ক্লেম করছেন। ফলে এই যে আলাপটা মাঠে ছাড়া হলো, এটাই হলো আসলে মূল প্রশ্ন। এটা কি সরকার ছাড়তে চেয়েছে, বা সরকারের একটা অংশ কি চায় এই আলাপটা মাঠে আসুক? ইভেন ডক্টর ইউনূস, তার অবস্থানটা কি? তিনি নির্বাচনের কথা মুখে বলছেন, আসলে রাজনীতি খুব টাফ জায়গা, কোনো সন্দেহ নেই, কিন্তু ফলে এই কারণেই বলছি, সেই কারণেই যিনি মুখে যা বলছেন সেটাই মূল বিষয় হয়ে যাবে, নট নেসেসারিলি। তো এই আলাপটা সামনে আসলো। প্রধান যুক্তি হিসাবে যেটা দেখানো হচ্ছে, ডক্টর ইউনূস অসাধারণ সফল হয়েছেন, অসাধারণ সফলভাবে দেশ চালাচ্ছেন, সব কিছু খুব সুন্দর। আমি মনে করি না, আসলে একেবারেই মনে করি না। আমি বহুবার একটা কথা বলেছি, সেটা হলো ডক্টর ইউনূস আমাকে আজকে এই ইভেন অ্যাপারেন্ট প্রচুর ব্যর্থতার মধ্যেও আমাকে আজকে যদি জিজ্ঞেস করা যায়, এই মার্চ মাসের শেষে এসে দেশের এই অবস্থা দেখে আবার যদি আমরা 5 তারিখ থেকে এই জার্নি শুরু করি এবং যদি বলি মার্চে এই অবস্থা হবে, তারপরও আমি ডক্টর ইউনূসকে চাইবো কিনা, আমি বহুবার বলেছি আমি ডক্টর ইউনূসকে চাইবো। কারণ একটা জায়গায় তিনি আমাদের, মানে এটা ভয়ঙ্কর প্রয়োজনীয় ব্যাপার ছিল, সেটা হচ্ছে তিনি আমাদের তীব্র বিদেশি এবং স্পেসিফিকলি যদি বলি ভারতের কোয়ারশন থেকে, ভারতের তীব্র ক্ষতিকর আচরণ থেকে উনি আমাদের অনেকটা বাঁচিয়ে দিয়েছেন। সো আমাদের এই আপরাইজিংয়ের ফলে গঠিত সরকার সাস্টেইনই করতে পারতো কিনা সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে, যদি প্রফেসর ইউনূস আমাদের মাথার উপরে না থাকতেন ছাতার মতো হয়ে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমি খুব সিরিয়াসলি মনে করি তার সরকার, তার ক্যাবিনেট যতটুকু পারফর্ম করার কথা ছিল, মানে লিস্ট আমাকে ওটুকু বোঝাতে হবে না, ফর গডস সেক, শেখ হাসিনা বাংলাদেশকে কী করে গেছে, শেখ হাসিনা বাংলাদেশকে কী করে গেছে, তার জন্য শত শত কলাম লিখেছি, শত শত ভিডিওতে কথা বলেছি, টকশো করেছি। সো আমি জানি ওটা জানার মধ্যেও ওই প্রেক্ষাপটেও আরও অনেক ভালো পারফর্ম করতে পারতো যদি টিমটা ভালো হতো এবং সেটার নেতৃত্ব যদি তার দিক থেকে ভালো হতো। ইভেন মিস্টার পিনাকি ভট্টাচার্য খুব দীর্ঘদিন এবং খুব অল্প সময়ের মধ্যে হি স্টার্টেড ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট। আমাদের মনে আছে 7 দিন 10 দিন 2-3 সপ্তাহের মধ্যেই তিনি যথেষ্ট সমালোচনা উপদেষ্টাদেরকে নানান ক্ষেত্রে করেছেন। তো সরকার ভালো পারফর্ম করছিল না, এখন বরং পারফরমেন্স ডেটারিয়েট করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিছু অর্জন আছে, প্রত্যেকটা সরকারি যেমন থাকে, এই সরকারের বেশ কিছু অর্জনও আছে, এটাও ভুল কথা না, আমরা ওই পুঙ্খানুপুঙ্খ আলোচনাতে যাচ্ছি না। কিন্তু ডক্টর ইউনূসকে এইভাবে সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে তিনি অত্যন্ত এফিশিয়েন্ট একজন সরকার প্রধান, যার মতো কাউকে আমরা কখনোই পাবো না হয়তো, এবং বিএনপি ব্যর্থ হবে। মানে আমাদের এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, বিএনপির মতো একটা দলকে বলে দেওয়া হচ্ছে যে তুমি পারবে না এবং তুমি পারবে না বলে এটা করতে হবে। মানে আমরা কখনো এরকম একটা আলোচনা, এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, বিএনপিকে সংস্কারের জন্য চাপ দেওয়া হচ্ছে এটা বলে যে সংস্কার এখন করতে হবে কারণ তুমি কিন্তু সংস্কার করবা না। মানে এরকম একটা আইডিয়া মাথায় রেখে কারোর সাথে নেগোসিয়েশন সম্ভব কিনা আমি জানি না। যারা বিএনপিকে সাথে রেখে বিএনপিকে কনভিন্স করিয়ে তারা সংস্কার করতে চায়, শুরুতেই বলছে তুমি কিন্তু সংস্কার করবা না। তো তাই যদি হয়ে থাকে বিএনপি সংস্কারের যেসব, বিশেষ করে লিগাল যেসব চেঞ্জ হবে, কনস্টিটিউশনাল চেঞ্জ তো এখন হতেই পারে না, লিগালগুলো সব এসে সম্পূর্ণ বাতিল করে দেওয়া তো মুহূর্তের ব্যাপার, একটা আইন পরিবর্তন করে ফেলা, সংখ্যাগরিষ্ঠতা থাকলে কী সমস্যা। ঠিক একইভাবে এখানেও তুমি পারবা না বিএনপি, সুতরাং তুমি এটা মেনে নাও। আমরা একটা কথা
মনে রাখা দরকার, এটা সঠিক, সেটা হচ্ছে সামনের সরকারটা নানা রকম চাপ থাকবে, এটা সত্য। আমাদের দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার পর আমাদের বিউরোক্রেসি, আমাদের পুলিশ, আমাদের ব্যবসা, আমাদের ব্যাংক, আমাদের অর্থনীতি, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে চ্যালেঞ্জ, অনেক অনেক কিছু আছে, এটা ভুল না, এটা সঠিক কথা। সো এই সময়ে বিএনপি কী করতে পারে? আমি ধারণা করি বিএনপি তার জায়গা থেকে এটা হয়তো আঁচ করেই তারা একটা জাতীয় সরকারের কথা বলছে। ওখানে কারা কারা থাকবে আমরা নিশ্চিত নই, কিন্তু জাতীয় সরকারের আলাপ তারা অলরেডি এনেছে। তারাও মনে করে তারা এই সময়টায় একাভাবে থাকবে না, সেটা হতে পারে। আর এখন আদতে এই লম্বা সময় থাকলে কি হবে না হবে, এবং আসলে ওটার মাধ্যমে আদতে ডক্টর ইউনূসকে লম্বা সময়ের জন্য ক্ষমতায় রাখার আলাপ শুরু হচ্ছে। অনেকগুলো পজিটিভস নেগেটিভস আছে, কিন্তু যে দলটাকে বলা হচ্ছে যে তারা পেরে উঠবে না, তারা পারবে না, কেউ পারবে না, এটা বলা বা বলে এটার মাধ্যমে আদৌ কি অর্জন করা যাবে আমি নিশ্চিত নই। কিন্তু আসলে এই যাবতীয় আলাপের কেন্দ্র আসলে আমি মনে করি একটা জায়গায়, সেটা হচ্ছে এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝির মধ্যে নির্বাচন হবে না, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন বা দায়িত্বে থাকবেন। ডক্টর ইউনূসের যে ভূমিকার কথা বলা হচ্ছে অনেক ক্ষেত্রে এটা সত্য, অনেক ক্ষেত্রে এটা সঠিক, কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে অন্য কোনোভাবে ভবিষ্যতের সরকারেও ইনভলভ রাখা যায় কিনা সে আলাপ বরং হতে পারে নির্বাচিত সরকারে, তার নেতৃত্বেই এটা থাকতে হবে। এবং মানে এই যে ডিপেন্ডেন্সের কথা, মানে আমি এভাবে যদি বলি, ডক্টর ইউনূস যে গ্রামীণ ব্যাংকের দায়িত্বে ছিলেন, উনি ওনার বয়স পেরিয়ে যাওয়ার পরও এটা তো হয়েছিল, এটা তো আসলে হবার কথা না। প্রত্যেকটা মানুষের বিকল্প তার প্রতিষ্ঠানে, আমি শতভাগ হয় না, কোনো সন্দেহই নেই, পৃথিবীতে কেউ আরেকজনের শতভাগ বিকল্প হতে পারে না। প্রফেসর ইউনূসের বিকল্প হওয়া সম্ভব না, আমরা মানি, কিন্তু সেটার মতো কাজ করার মতো পরিস্থিতি বা প্রেক্ষাপট তো মানে কাউকে না কাউকে তৈরি করে দিতে হয়, সেটা তো হয়। তো সেখানেও একই রকম ব্যাপার আছে। আমরা মনে করি যে এখন থেকে 3 বছর 4 বছর 5 বছর আরও তিনি থাকলেন, তারপর তো কোনো একদিন আমাদের কোনোকে ছাড়াই চলতে হবে। কেউ কেউ বলতে পারেন যে এই সময়ের যে টার্মোয়েলের টাইমটা, এটা পার হয়ে গেলে আর ভবিষ্যতে জার্নি এত টাফ হবে না। আমরা যদি রাদার এভাবে বলি যে উনি থাকাটাও আবার বহু ক্ষেত্রে টার্মোয়েলের পরিস্থিতি তৈরি করে রাখতে পারে। কারণ হচ্ছে যে পরিপ্রেক্ষাপটে, যে পরিস্থিতিতে আমাদের পলিটিক্যাল কালচারগুলো বিরাজ করে, সেখানে এরকম একটা লম্বা সময়ের সরকার সমস্যাও তৈরি করতে পারে। সব কিছু মিলে আমাদের একটু বিবেচনা করা দরকার। ইভেন এই প্রস্তাবটা বিদ্যমান যে প্রেক্ষাপট আছে, পরিস্থিতি আছে, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এটাও সত্য কথা। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে অনেক এক্সট্রাঅর্ডিনারি সলিউশনের কথা আসতে পারে, কিন্তু আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখছি আসলে, বিশেষ করে জনাব সার্জিস বলছেন, জনাব পিনাকি বলার পরপরই ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে দেওয়ার নানামুখী চেষ্টা হবে। মানে আমি যেটা প্রেডিক্ট করছি সেটা একটু বলে রাখা ভালো, হয়তোবা এই ধরনের একটা জাতীয় সরকারের আলাপ আবার আসবে, এবং বিএনপি যদি তাতে না আসে, বিএনপিকে বাদ দিয়ে এরকম একটা জাতীয় সরকার তৈরি করে ফেলার চেষ্টা হতে পারে, এবং তখন বিএনপিকে ব্লেম করা যাবে। অলরেডি একবার এই কথা কিন্তু মাঠে দিয়ে দেওয়া হয়েছে যে আগেরবার বিএনপি জাতীয় সরকারে আসেনি, এবার একই রকম একটা আলাপ আবার মাঠে ছাড়া হতে পারে। ফলে অনেকের কাছে মনে হবে তুমি যাওনি কেন, এবং বিএনপি যদি না যায় ওই জাতীয় সরকার, তখন নির্বাচনটা ডিসেম্বর বা জুনে না, তারা ওই যে তত্ত্ব জনাব আফম খালিদ হোসেন দিয়েছেন, ধর্ম উপদেষ্টা মিস্টার পিনাকি যেটা দিচ্ছেন, সেটাও আগামী মানে শেখ হাসিনার যতদিন টেনিয়র ছিল সেই টেনিয়র পর্যন্ত থাকবে। এই ক্যালকুলেশনটা হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা যদি ঘটে, এখন বিএনপিটা যায়নি কেন, বিএনপিকে ব্লেম করতে হবে, বিএনপির এটা ইচ্ছা, যদি বিএনপি না গিয়ে থাকে ভবিষ্যতে যদি না যায়, এটা তার চয়েস। একটা দল তার পলিটিক্যাল চিন্তা করবে, যে দলটা নির্বাচন হলে ক্ষমতায় চলে আসবে বলে প্রায় সবাই বিশ্বাস করে, এমনকি যারা তার বিরোধী তারাও বিশ্বাস করে, তারাও বলে ও ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি টাজি টেম্পু স্ট্যান্ড কি বলে এগুলো, তার মানে ও জানে যে মানুষ এই বদনামের পরও বিএনপিকে ভোট দিচ্ছে, এটা মানুষ জানে, তারাও কিন্তু ওটা বলছো গিয়ে এটা খাওয়ার জন্য তোলা হয়ে আছে, সো সে জিতবে। সো যে দলটা জিতে ক্ষমতায় চলে যেতে পারে এককভাবে, সে এই ধরনের একটা স্ট্রাকচারের মধ্যে কেন যাবে? যদি না যায়, তুমি আসো নাই তাই আমরা করে 4 বছর ক্ষমতায় থাকবো আরও এক্সট্রা, এই দৌড়ে যদি এই সরকার যাত্রা করতে চায়, ভয়ঙ্কর অস্থিরতার জন্ম দেবে বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় ডক্টর ইউনূস যা বলেছেন সেই জায়গাতেই থাকা উচিত, সেটা মানে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা বেশি সময় কম সময় যাই হোক, ডিসেম্বর হোক জুন হোক, এই মধ্যেই কনভিন্স করে আলোচনা করে সবাইকে সাথে নিয়ে এর মধ্যেই নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। আমরা আনস্টেবল অবস্থা এবং নানা রকম ফর্মুলার মধ্যে